আমি 1945 ইংরেজিতেই ব্রহ্মচর্য গ্রহণ করি। আমার গুরু ছিল গুণালঙ্কার মহাস্তবীর। উনি আমাকে প্রথম ব্রহ্মচর্য দিলেন। আমি ওনার সাথে 1 বছর ছিলাম। তারপরে আমার ইচ্ছে ছিল আমি স্কুলে পড়ব। উনি কিন্তু স্কুলে দিতে চাই না আমাকে। তখন আমি মনে করলাম এখানে ঠিক হবে না, আমি অন্য একটা জায়গায় চলে যাব। তাহলে একরকম ওনার নাম হলো শান্তরক্ষিত মহাস্তবীর। উনি থাকতেন গুমান মদন, শান্তরক্ষিত মহাস্তবীর। ওখানে চলে যাব, ওখান থেকে আমি স্কুলে গিয়ে পড়ব। এমন সময় মির্জাপুর শান্তিধাম বিহারের একজন উপাসক, উনি আমার গুরু নিকট গেলেন, কি বলেন, আমাদের তো একটা ভিক্ষুর প্রয়োজন। যিনি ভিক্ষু আসার কথা ছিল উনি এখন আসতে পারছেন না, এখন আমরা কী করবো, আপনি তো আমাদেরকে পরিচালনা করতে হবে। আমি যে বুড়ো মানুষ, আমি পারবো না। যদি না পারেন আপনার সুমনকে আমাকে দেন। তো ও তো পড়তে চায়, আমার পড়াবো। তখনই আমি 46 ইংরেজিতে মির্জাপুর আসলাম। মির্জাপুরে এসে ওই বিহারের নাম ছিল শান্তিধাম বিহার। ওখানে ওই বিহারটা হলো খুব পুরানো বিহার। আমি ওখানে চলে আসলাম। আর গুমান মদনের দেওয়া হলো না আমার। 45 আসলাম, 46 আমি মির্জাপুর হাই স্কুলে ঢুকে গেলাম। ষষ্ঠ শ্রেণীতে। ওখান থেকেই আমি বৌদ্ধ ইংরেজিতে আমি দিলাম। আমি 53 ইংরেজিতে আমি SSC পরীক্ষা দিলাম। তারপরে পরীক্ষা দেওয়ার পর আমি ওখান থেকে আসলাম রওজানে। ওখানে 3 বছর ছিলাম। তখন আমার গুরুবান্ধব, ওখানে আমাদের একটা সমিতি আছে, ওটার নাম হলো সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডল। ও মহামণ্ডলের একটা মিটিং হলো। মিটিংয়ে বানতে বললো, আমার গুরু বানতে বললো, পার্বত্য চট্টগ্রামে একজন ভিক্ষু ওরা কামনা করছে, তোমরা কেউ যাবে কি না? তখন আমি বললাম, ওখানতে আমার সাথে একজন ভিক্ষু ছিল, গিরিমানন্দ মহাস্তবীর। তখন তো উনি ভিক্ষু, মহাস্তবীর হয় নাই। উনি বললেন যে আমিও যাবো, যে আমরা দুজনের মধ্যে সঙ্গে যাকে নির্দেশ করে আমরা যাব। তখন বললো তাহলে ওখানে তারা ফাল্গুনে পূর্ণিমায় বিয়ের শুরু করবে। ওখানে এখান থেকে 5 জন ভিক্ষু তারা কামনা করেছেন, তোমরা যাবে? যাব। তখন আমরা 5 জন, আমরা 2 জন, আমি গিরিমানন্দ মহাস্তবীর, তারপর হলো আমার গুরুবান্তে গুণালঙ্কার মহাস্তবীর, আর শান্তপদ মহাস্তবীর, আর একজন হলো শান্তপদ মহাস্তবীর তখন সংগ্রাম ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক। আর একটা হলো ভারতপুরের
আমার নামটা বুঝতে পারছি না। আমার নাম হলো নামটা মনে আসতেছে না। উনি ভার্চুয়ালি থাকতেন। উনি আবার ছিলেন আর মামুনের সেক্রেটারি। 5 জন ঠিক হলো, 5 জন যাব। এখন নির্দিষ্ট সময়ে আমরা রওনা হলাম, রাঙামাটি আসলাম। রাঙামাটি থেকে হেঁটে, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে আমরা আসলাম মালচুরিতে। মালচুরি তখন আমাদের একজন বড় ডাক্তার ছিল। উনি বলবেন আপনার এখন এখানে থাকতে হবে আজকে। তখন আবার উনি মালচুরি হাসপাতালের প্রধান। আবার উনি আমাদেরকে রাখিয়ে দিলেন। তারপর দিন আমরা সকালে দুপুরে সই খাওয়ার পর ওনারা আবার আমাদেরকে নিয়ে গেল এখান থেকে মুগাচুরি থেকে তারা আসলো, আমাদেরকে নিয়ে গেল। ওখানে মুগাচুরিতে তখন ফিজিক্স বলে একজন আমাদের বড় একজন ছিলেন। উনি দেখাইছিলেন আমাকে, ওনাকে রাখো। তখন বান্ধবীটা অনুমোদন করলো, আর ওনার আমি ওখানে থাকার একটা হলো। আমাকে আর যাইতে দেয় না। ওই বান্ধব আর কি জন যাবেন, আপনি এখানে থেকে যান না। আমি না, আমাকে যেতে হবে, কারণ আমি ওখানে আমি যে বিহার থাকি ওখানে আমি কাকে কিছু বলি নাই। আমাকে ওখানে আমার সাথে আরও 4-5 জন বিকুসমান থাকে, তাদেরকে নিয়ে আসতে হবে। আপনি পারবেন? বলবেন তো 2-4-5 জন প্রত্যেক দিন আমার অতিথি থাকে, নিয়ে আসবেন। তখন তার এখানে প্রথম দিন যে আসলাম ওখানে, তারপর দিন হয়ে গেল। তারপরের দিন এখানে সভা হলো। সবার মধ্যে উনি বললেন, যিনি প্রতিষ্ঠাতা, উনি বলবেন আমি আমার একটা আরো গুণা আছে, ওটা হলো বারোহানি। আমি ওটা বিয়ের জন্য আমি দান করলাম। বলল। তারপরে দিন থাকার পর তারপর দিন আমরা রইলাম। তারপর দিন আমরা আবার দেশে রওনা হইলাম। তখন আমার একটা হয়েছিল, এই কেমন বলি, কেশাপুরা। আমি হাঁটতে পারি না। তখন ওইখানে যখন ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর বৈকালে প্রায় 4টার সময় নৌকায় রওনা হলাম। যারা হাঁটতে পারে তারা হাঁটতে চলে আসলো। আমি আমার গুরু গুণলঙ্কার মহাসুদের, উনি বলবো ওনাকে কি একা ফাটাবো, উনিও আমার সঙ্গে রয়ে গেলেন। তারপর হলো ক্যামদা বলে ওনার নাম বলে বিন্দু কুমার কিসা, উনিও রলেন। তখন নৌকায় আমরা রওনা। তারপরে রওনা হয়ে বিকেলবেলা 4টার সময় রইলাম এখান থেকে। কিছু দূর আসার পর যখন আন্ধার হয়ে গেল, তখন ওখানে নৌকাটা ওখানে হলো। আমার একটা
বাড়িতে উঠে গেলাম চাকমা বাড়িতে। তারপর দিন সকালে ওখান থেকে খাওয়া দাওয়ার পর আবার রওনা হলাম। আসার সময় একটা ছড়া আমি তো পারছি না। বিন্দুবার বলার দোকান থেকে আমি আপনাকে পাঠ করিয়ে দেবো, আপনি আমার ফিটে উঠেন। কী করবো, ওনার পিঠেই উঠে গেলাম। তখন উনি আমাকে পার করে নৌকাতে আনলো। তারপর ওখান থেকে সেদিন সন্ধ্যায় রাঙামাটি আসলাম। তারপর দিন একটা লঞ্চে তারপরে আসলাম। আসে যখন বিহারে এসে উপস্থিত হলাম, তখন ওখানে বললো সবাই আনতে ওখানে কে থাকবে। আমি যদি থাকবো কথা বলে তো সবাই গরম হয়ে যাবে। আমি বললাম না, আমি দুটা আমাদের বানতে যাকে বলে আমরা যাবো। তবে আপনি যেতে পারবেন না, আপনি এখানে থাকবেন। বান্তারা যা বলে। তখন ওখান থেকে এসে তারপরে আমাদের উনার নাম হলো দীনবংশ মহাশিবের। উনি পাটতলি থাকতেন। উনি এসে মিটিং দিলেন, মিটিং দিয়ে বললো ওনাকে আমরা বলে এসেছি ওখানে যাবে। বলে না, উনি যেতে পারবেন না। তখন বললো বানতে বললো এখন তো বড় অসুবিধা, আমি ওখানে বলে এসেছি তোমাকে দেবো, তুমি যাইতে না পারো তাহলে আমাকে যেতে হবে। অনেক কথাবার্তা বলার পর শেষে তারপরে রাজি করলেন। রাজি হওয়ার পর তারপরেই আমি ওখান থেকে যেদিন নির্দিষ্ট সময়ে আমি ওখান থেকে রওনা হলাম। তারপর রাঙ্গামাটি সেদিন কর্ণগুলিতে অনেক ঢল ছিল, স্রোত খুব প্রবল। লঞ্চ পৌঁছতে প্রায় রাত্রে 10টা বেজে গেছে। তখন রাঙামাটিতে এসে অন্ধকার রাত্রি আনন্দবিহারে এসে এখন তার দরজাটা বন্ধ করে ফেলেছে, সবাই শুয়ে গেছে। তাদেরকে ডাকলাম, বলে কেউ মাথে না, কী করবো, রাত্রে কোথায় থাকবো। অনেক ডাকাডাকির পর তারপর তারা দরজা খুলে দিল। তখন ওখানে শুয়ে রইলাম। তারপরে সকাল উঠে আমি একটা কাজে আমি বাইরে বাজারে গেলাম। ওখান থেকে একজন আমাকে দেখলো, মানতে আমি তো এত সকালে ঘুরতে থেকে আসলেন মন্দির থেকে। তো কোথায় ছিলেন? আমি ওখানে মন্দিরে ছিলাম। তো আমাদের বাসায় উঠলেন না কেন? আমাদের এখানে আমি তো জানি না, হয়তো আমাদের খেয়েছেন, আমি এখনো খাই নাই, বলে আসেন। তো ওইখানে ভাড়া মোটালে নিয়ে আমাকে খাওয়াইলো। তাই খাওয়ার পর ওইখানে কাজটা সেরে আমি আমার মন্দিরে গেলাম। যে শ্রমণা ছিল, ছেলে ছিল, তাদের জিজ্ঞাসা করলাম খেয়েছো? বলে খেয়েছি। আমি ভালো। যখন 9টা বাজলো তখন একটা চাকমা ভিক্ষু আসলো। ওনার আমার পরিচিত ছিল। 56 ইংরেজি যখন ওয়াই হয়েছিল ওইখানে আন্দারমানিকে, ওখানে সব ওয়াই করতে গিয়েছিল। সেই থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে। উনি বললেন মানতে এখন দুর্ভিক্ষ, তখন টাকায় 100 চাউল। বলে এখানে দুর্ভিক্ষ চলছে, এখানে বেশি থাকলে ভালো হবে না, চলেন। তাহলে আমরা তো পৌঁছিনি না। বলে আমি যাবো আপনাদের সাথে। তখন উনি আসলেন। উনি এসে আসার সময়
রাত্রি হলো। রাত্রি হওয়ার পর সে ওর মামার বাড়িতে আমাদেরকে নিয়ে গেলেন। ওনার মামার বাড়িতে পরদিন রাত্রি কাটানোর পরদিন আমরা খেয়ে দিয়ে সকালে ওখান থেকে রওনা হলাম। যখন মহাপুরুম নদীটা পার হচ্ছি, তখন আমার গুরুবান্তি বললো, আমরা তো প্রায় 10-12 জন লোক, দুপুরতে খাইতে হবে, আমার তো ক্ষুধা হয়েছে। ওই চাকমা বেকু বলবান আমাদের দেশে আছে, নিচে আছে, আমাদের একটা বাড়িতে যাই। হ্যাঁ, আমি এতে পার্থিব বান্তি দীনবংশ বান্তি আমরা বললাম, আমরা একসঙ্গে একটা বাড়িতে যাবো, কোনো কিছু না বলে, এখন তো তাদেরকে লজ্জা দেওয়ার মতো হবে। হ্যাঁ, ও বলে যে না, আমাদের দেশে নিয়ম আছে, হ্যাঁ চলেন। আমি এনতে বানতে বললাম আমি যাবো না। আর তখন মহাপুরুম এতে বাজারে এসে ওখান থেকে চা বিস্কুট খোলা খেয়ে ওখানে আমরা রইলাম। ওনারা খেয়ে দিয়ে যখন আসলো, আবার ওখান থেকে আটা দিলাম। এটা শুনতে মালতোর বাজারে এসে বুঝতে হলাম। তারপর দিন ওই রাত্রি ওখানে রইলাম। পরদিন তারা আসলো, আবার আমাদেরকে নিয়ে গেলেন। এইভাবে আমরা আসলাম 1957 ইংরেজিতে, বছরে আসলাম। 57, 58, 59, 3 বছর ওখানে ছিলাম। এখান থেকে তারা বলতে বান্ধা এখানে আমাদের এখানে আসেন না। আমাদের সাথে আলাপ করলাম, আসি আমি যে এখানে আসলাম, এখানে প্রচার উদ্দেশ্যে এসে আমি যদি এখানে শুধু থাকি তাহলে কাজ হবে না, ওই জায়গায় বসা যায়। তখন বিন্দু করে অ্যাডমিনটা স্বীকার করলাম। স্বীকার করার পর তখন কথা হলো আমি এখানে আসবো। তখন যে 1 বছর পর যখন আমি এখানে আসার করলাম, তখন পুরন্দর মহাজনের ছোটো ভাই, পুরন্দর মহাজন বুঝলাম, বড়বার বিন্দু কুমার কিসা, ছোটো ভাই পুরন্দর মহাজন বান্ধব আপনি যাবেন না। আমি তো কথা বলে দিয়েছি, না বললে আমার কথাটা রক্ষা হলো যে আমি যাই 1 বছর যাই, দিয়ে বলে ওখানে সেরূপ লোক নাই আপনাকে পরিচালনা করবে। আমি দেখি না, যাই না, না হলে চলে আসবো আবার। এ কথা বলার পর তারপরে উনি আর কিছু বললেন না। আমি এখান থেকে যে লোক গেছিল তাদের সাথে আমি এখানে চলে আসলাম। চলে আসে তারপরে এখানে মিটিং হলো, আমাকে কীভাবে রাখবে সব ঠিক করে আসলাম। 1960 ইংরেজিতে এখানে আসলাম। 60 বছর থাকার পর দেখলাম এখানে কোনো ভিক্ষু নাই। একটা ভিক্ষু আছে এই বরাদমে, মগ ভিক্ষু, উনি অসুস্থ, উনি খাওয়ার পরে আবার বমি করে দেয়। তখন বেবি এখানে আমি তো একাকি পরিচালনা করেন সম্ভব হবে না, কী করবো। তারপরে করলাম, এখানে ছেলেবেলে যারা আছে তারা এখানে আসে, তাদেরকে আমি পড়াই। পড়ানোর পর তারপর মনে হচ্ছিল, বললাম এখানে আমার দান্দুকে যে ভাই এগুলোর দ্বারায় এগুলি পরিচালনা করা তো সম্ভব হবে না, এখন কী করবো। তখন একটা আছেন সার্কেল অফিসার, উনি মাঝে মাঝে আসতেন মন্দিরে, ওনার সাথে আলাপ হলো যে আমি একটা এখানে আশ্রম করবো, তা আপনি একটু সাহায্য করতে পারবেন আমাকে।
আমি তো এখন চলে যাব, আমার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আমি তো জানি না আপনি যে এরূপ একটা কাজ করবেন, এটা খুব ভালো কাজ, তাই এটা আমি তো বুঝতে পারছি না। উনি 61 টাকা দিলেন আমাকে। তাহলে বললাম একটা কাজ করেন, আজকে এইচডিও আসবেন এখানে, তো এইচডিওকে আনতে পারবেন আপনি? তো এইচডিওর সাথে আমার তো কোনো পরিচয় নাই, আপনি যদি চেষ্টা করেন তাহলে আমি আনতে পারবো। তাহলে আপনি আলাপ করেন এইচডিওর সাথে, উনি যদি আসেন এখানে তাহলে আমাকে একটু খবর দেবেন। বলে আমি আলাপ করব, আলাপ করে আপনাকে খবর দেব। তখন উনি রাত্রি 9টার সময় আমাকে খবর দিলেন এইচডিও সাহেব আসবেন কালকে 10টার সময়। আমি সবাইকে বললাম এইচডিও আসবেন এখানে, এখান থেকে তাকে একটা সম্বর্ধনা দিতে হবে। সেদিন রাত্রে প্রবল বৃষ্টি হয়েছে, মাইনিতে একটা নদী বয়ে গেছে আর ঢল পড়ছে, ওখান থেকে মানুষ আসতে পারলো না। তারপরে এখানে যা আছে বাজারের লোক আর এখানে তারা আসলো, ছোটোখাটো একটা সবার মতো ব্যবস্থা করলাম। তাই উনি এসে বলল, দেখেন এই কোথায় লন্ডন আর কোথায় সাদেক ভ্যালি, ওখান থেকে ওরা এসে আমাদের দেশে এখানে কাজ করছে, আর আমরা এখানের লোক, আমরা এখানে এই দেশের মঙ্গল কামনা করতে পারছি না। উনি যে করছে আশ্রমটা, খুব ভালো কাজ, খুব ভালো কাজ হয়েছে। এটা আচ্ছা আমি 700 টাকা দেবো। আমাকে বললো আমি 700 টাকা দেবো, যদি পারি আজকে দিয়ে দেবো, আর নাহলে কালকে পাবেন আপনি। তো এইখানে একটা রাস্তা আছে, রাস্তা তো আমি জানি না, আপনাদের একজন মন্ত্রী আছে ঢাকায়, আপনি ওনার সাথে আলাপ করেন। আমি তো কখনো ঢাকায় যাই নাই, কী করে করবো? তাই বসেছে এটা রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্ট্রেশন, আমি তো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আমি গেলাম রাঙামাটি, আমি মনে চিন্তা করলাম আমাদের এমএলএ সুধাংশুবাবু আছে, উনি তো একটা আশ্রমের সেক্রেটারি, উনি বলতে পারবেন। আমি গেলাম ওখানে, উনি তখন মহামণি ভাইত্র হাই স্কুলের হেডমাস্টার, ওনার সাথে দেখা করলাম। ওনার সাথে দেখা করে উনি বললেন ওটা রেজিস্ট্রেশন করতে হবে, আর আপনি করেন সুগত মাসুরের সাথে দেখা করেন। আমি তো একটা প্রণাম প্রতিষ্ঠান ওটা পরিচালনা করতেছি, নতুনভাবে কীভাবে করতে হয় ওটা আমি জানি না। ওরা নতুন আশ্রম করতেছে, ওরা জানবে, আপনি ওনার সাথে আলাপ করেন, উনি কী বলে না বলে আমাকে আবার বলবেন। তারপর গেলাম ওখানে ওরা পাড়ায়, ওর সাথে আলাপ করলাম, বললাম তো ওটা তো মহা বিপদের কাজ। আমার একটা বাইরে আর একটা জেলে, 2টা বাস বিকানে, ওইটা স্কুল ইন্সপেক্টরই ওটা জানবে, সব বলে দেবে আপনাকে। এখন ওই কথা নিয়ে আসে, আবার এমএলএর সাথে আমি আলাপ করলাম, বলে না ওটা রেজিস্ট্রেশন করতে হবে, ওটা এইভাবে করতে হবে। তখন আমি বললাম কী করবো, রাঙামাটিতে একটা চাকমা অফিসার ছিল, ওনার সাথে আলাপ করলাম। উনি বলবেন যে এখানে রাঙামাটিতে আছে সমাজ কল্যাণ অফিস আছে, আপনি ওনাদের সাথে দেখা করেন। আমার তো কাজে আমি পান না, হলে আমি নিজে দেখা করতাম। তখন আমি 4 দিন ওখানে অফিসে গেলাম।
অফিসে গিয়ে তখন উনি বললেন, এটা খুব ভালো কাজ, এখানে কোনো কাজ নাই, সরকার টাকা দেয়, ওই টাকাগুলি আবার ইয়ে হয়ে যায়, এখানে কাকে দেবো? সাদিক ভ্যালিতে একটা খ্রিস্টানদের একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু ওখানে কাজ করে না, তবে আমি 2000 টাকা ওখানে দিয়েছি, আপনি কাজ করেন। হ্যাঁ, আপনি একটা কমিটি গঠন করেন, কমিটি গঠন করে আমার সাথে আলাপ করবেন। তারপর উনি কাগজপত্র দিলেন কীভাবে কী করব। এখানে আসলেন, এখানে এসে এখানে কমিটির সাথে আলাপ করলাম। কমিটি তো মানুষ ডাকলে হবে না, বলে বাঙালিরা, বড়ুয়ারা, তারা অনেক বুদ্ধিমান, কোন পেশা আমাদেরকে কোথায় ফের নিয়ে যায়, এ কথা বললো। তা আমি বললাম, আমাদের কোনো ক্ষতি হবে না, শুধু সরকারকে একটা কমিটি দেখাইতে হয়, ওইটা কমিটিটা আমরা শুরু করব। এখন কমিটি কী করলাম, এই গ্রামে গ্রামে গিয়ে ওটি সদস্য নির্বাচন করে একটা কমিটি গঠন করলাম। কমিটি গঠন করে ওই কমিটি আবার ইয়ে করলাম। শেষে কয়েক মাস গেল, কোনো ইয়ে আসতেছে না। তারপর করলাম কি, দাদাকে বললাম, বললে আমাদের দেশে এরকম ইয়ে আছে, আশ্রম আছে, আছে তো কয়টা আছে, কয়টা আছে আমি জানি না, সেটা সমাজ কল্যাণ অফিসে জানবে। এখন আমাকে দেশে কয়টা আশ্রম আছে সেটা আমাকে বলতে পারবেন? আপনি অফিসে গিয়ে বলবেন, আমার কথা বলবেন। উনি তাকে মেলে হয়েছে। তারপরে ওখানে গিয়ে যখন বললাম, কেরানি বলে তো ওইখান থেকে লিস্ট আছে, আপনি লিস্ট লিখে নেন। তখন আমি আবার গেলাম অফিসারের কাছে, আমাদের রাজাবাবু এই কথা বলছেন, দেন আপনাকে বলেছে, তা আমার বলার জন্য আপনি যদি দেন তাহলে আমাদের খুব মঙ্গল হবে। তখন উনি কেরানিকে বললো, ডেকে ওনাকে একটা লিস্ট দেন। তারপর আমাকে একটা লিস্ট করে দিল। আর এখানে চলে আসলাম, রাজাকে বললাম এটা সরকারি অনুমোদনের জন্য। রাজা সমাজমন্ত্রীকে বলছে বলে আমাদের একটা প্রতিষ্ঠান, তোমরা এটা অনুমোদন দিচ্ছ না কেন? বলবেন তার একটা ব্যালুসের দরকার, একটা ব্যালুস দিতে বলেন। আমাকে রাজা বলল আবার একটা ব্যালুস, তার ব্যালুস চায়। ব্যালুস সম্পর্কে আমার তো কোনো জ্ঞান নাই। তারপরে রাজার একজন আত্মীয়, ওনাকে বললাম তো ব্যালুসটা তৈরি করতে 1 সপ্তাহ লাগবে আমার। আচ্ছা 1 সপ্তাহ না, 1 সপ্তাহ থাকবো, আপনি ব্যালুসটা তৈরি করে দেন। উনি তৈরি করে দিল। তারপর ওটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর প্রায় 8 মাস পরেই এটা ইয়ে করলো, অনুমোদন করলো সরকার। তারপর অনুমোদনের পর 1 বছর কি 2 বছর চালাইলাম। চালানোর পর আবার গন্ডগোল লেগে গেল। এখানে যেন শান্তি পাইনি। প্রথমে শান্তি বাহিনী উৎপন্ন হওয়ার আগে এখানে এই
এর মধ্যে কোনো বাঙালি যেন ওখানে না থাকে। যারা মাস্টার ছিল সবাই বিয়ের আমাদের ইয়াদে আসলো বাজারে এসে জমা হয়ে গেল। আমাকেও সবাই নিষেধ করে বাঁধতে কোনো ফাঁকে যাবেন না দূরবর্তী অঞ্চলে। আমার ভয় লাগে না, আমি যেদিকে যাই সেদিকে চলে যাই। কেউ কেউ জিজ্ঞাসা করে উনি কোথায় থাকেন। এইভাবেই যখন হলো আমার উপর চাপ এসে গেল। বলে যে আমার ইয়াতে সন্তুল আপনার বাপ চিত্তগুরু চাকমা, উনি তো তখন প্রভু জানিয়েছে এখানে থাকতো। উনি আমাকে বলে ভিতরে কোনো অফিসার এখানে আসতে চায় না, রাঙামাটিতে একটা কিছু করলে ভালো হবে। তখন ওখানে যাবার আগে ওখানে এক বনভিক্ষুর কথা বললাম না, বনভিক্ষু এক গায়ক বলল, ওনার নাম নিশিমণি আমাকে বললো বনবান্তে থাকে দুল্লা চড়িতে, ওখানে তো চতুর্দিকে জল এসে পড়ে গেল, উনি তো ভিক্ষা করে খেতে পারবেন না, তো মরে যাবেন, ওনাকে সেখানে নিয়ে আসতে চাই, আপনি কি বলেন? আমি তো ভালো নিয়ে আসেন না। তারপরে উনি ওখান থেকে গিয়ে বনবান থেকে নিয়ে আসলো। তারা ওখানে বোয়ালখালীতে রাখলো। তারপর শেষে প্রস্তাব আসলো ওকে ভিক্ষু করানোর জন্য। ও স্বীকার করে না, আমাকে বললো ওখান থেকে, উনি তো স্বীকার করে না, আপনি একটু বলেন না। আমি একদিনকে বললাম, বলে ওনাকে কোনো মতে স্বীকার করালাম ভিক্ষু হওয়ার জন্য। তারপরে এখান থেকে একজন উপাসক ওখানে নিয়ে চট্টগ্রামে গেলাম, প্রথম গেলাম ছিল আমাদের সপ্তম সম্রাট অবৈধের সময় ছিলেন। ওনাকে গিয়ে বললাম এবারে শ্রমণকে আমরা ইয়ে করবো, বসন বাঁধবো, আপনি আমাদের একটা ফোন লন না। বললাম স্যার আমি তো এত দূর আমি পারবো না যেতে। তখন আর কী করবো, আমার গুরুবান্ধব সহ 5 জন ভিক্ষু ওখান থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসলাম। নিয়ে এসে ওনাকে যেদিন উপশম পালবি প্রবল বৃষ্টি, বাসের থালিতেই বসাই, ওখানেই কর্মবাক্য পাঠ করা হলো বাসের থালিতে। তারপরে ওকে ভিক্ষু করালাম, ভিক্ষু করিয়ে তারপরে এতে কী হলো, এদিকে কী হলো, অনেক এরপর এদিকে আমি যখন চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি যদি পত্র বিয়ের না বলে না বিয়ে, তাহলে কারণ মনে করবে অনেক টাকা নিয়ে বান্ধব চলে গেছে, আমার দুর্নাম হবে। তখন মিটিং দিতে যাই, মিটিং দিতে পারে না, বলে ইয়ে করতে হবে, এখানে ব্রিগেডিয়ারের অনুমতি নিতে হবে। আমার ব্রিগেডিয়ারের সাথে আমার কোনো পরিচয় নেই, এখানে কোনো সভা সমিতি করতে পারবে না। কী করবো? তখন বিমলা তিষ্যকে খবর দিলাম, বিমলা তিষ্য প্রজ্ঞানন্দ, তারা তখন ইউনিভার্সিটিতে পড়ছে, তোমরা আসো, আমি তোমাদের জন্য এটা করেছি, তোমাদের দেশের জন্য, আমি চলে যাব।
কথা বলতে বলতে আমার এসে যায়, হ্যাঁ তোমার আসো। তারা আসলো, এসে মিটিং দিতে পারছি না, মিটিং কী করে দেবো? এতে তখন কাকড়াছড়িতে এখন SDO এখন অফিস, ওখানের একজন আমাদের বড়ুয়া ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল, ওনাকে একটা চিঠি লিখলাম। চিঠি লেগে বিভিন্ন শিক্ষক বলে তুমি যাও ওখানে, SDOর সাথে আলাপ করে একটা এখানে একটা মিটিং করতে পারি, একটা অনুমতি নিয়ে আসো। তো গিয়ে একটা অনুমতি নিয়ে আসলো, এখানে মিটিং দেওয়া হলো। মিটিং দিয়ে আমি হিসাবপত্র সব তাকে বুঝাই দিয়ে বললাম আমি চলে যাব, আমি এখানে থাকবো না আর। তারপরে তার হিসাবপত্র দিলাম, তারপরে 75 ইংরেজিতে আমি চলে গেলাম দেশে। যাবার আগে ওই যে ওখানে গেলাম রাঙামাটিতে বনমান্তের ইয়ার জন্য, কঠিন জীবনে আমাকে ওখানে সভাপতি করেছিল। বিশেষ করে রাত্রি ওখান থেকে খুব সকালে রাঙামাটিতে গেলাম। রাঙামাটিতে গিয়ে ওইখানে মিটিং দেওয়া হলো, মিটিং দিয়ে তারপরে ইয়েকে বললাম এখানে এখন ওরা বলে যে বিমলতি বানতে আপনি তখন এখানে থাকেন, আমি এখানে থাকবো না, আমরা এখানে তোমাদের জন্য এটা করে দিয়েছি, তোমরা কোনো করো। তারপরে আমি চলে গেলাম। অনেক অনুরোধ করেছিল ওখানে থাকার জন্য, না যখন আমাকে মনে ছিল আমাকে যখন ভালোবাসে না, আমি এখানে থাকবো কেন? আরও কোথায় রাজগুরু ওনার ভিতরে আমাকে এখানে রাখার ইচ্ছা নেই, পারবো চট্টগ্রামে। আমি মনে করলাম রাজা আমাকে একটা চিঠি দিল, বলতে আপনার সাথে একটু আলাপ আছে, একটু যদি পারেন একটু আসবেন। তো আমি গেলাম, গিয়ে মন্দির গেলাম রাজবিহারে। ওখান থেকে রাত্রে 8টার সময় একটা পাঠিয়ে দিল, বান থেকে নিয়ে আসো। এখন আমি গেলাম রাজবিহারে রাজার বাড়িতে। উনি আমাকে খুব যত্নের সহিত আসন দিয়ে বসালো, তারপরে চা দিল খাওয়ার জন্য, চা খেলাম। বললাম আপনি কেন আমাকে চিঠি দিচ্ছেন আসার জন্য, ব্যাপার কি? বলবানতে আমি দিদি অনেকজন অনেক কথা বলে আমাকে, এই জন্য আমি আপনার সাথে কিছু আলাপ করার জন্য আমি আপনাকে চিঠি দিয়েছি। তো বলেন ভিক্ষু সঙ্গ আপনার নিকট আসে? আসে তো। তা আসলে আপনি কি বলেন? আমি কি বলবো, এটা ভিক্ষু সঙ্গের ব্যাপার, ভিক্ষু সঙ্গের যা আলাপ আলোচনা হয়, যেটা সিদ্ধান্ত নেই, আমি এটা বলি। তখন আমাকে বললো অনেকে অনেক কথা বলে। আমি তাদেরকে বললাম বানতে যেগুলি কাজ করছে উনি যখন চলে যাবে ওগুলি উনি খাদ্য করে নিয়ে যাবে, এটা আমাদের দেশ, আমাদের থাকবে ওগুলা। আমি ও কথা বলেছি, ওরা আর কিছু বল নাই আমাকে। আপনি আপনার কাজটা আপনি করেন, আমাকে বললো যে। তারপর সেই আমি তো মনে চিন্তা করলাম না, আমি থাকবো না এখানে। আমি দেশে চলে গেলাম। এতে বুঝলাম অনেক সময় আমাকে অনেক কথা বলেছে। রাজা আমাকে বললো, কে বলছে ওগুলি আমাকে বললো। আমি আর কি বলবো, কিছু বললাম না, দেশে চলে গেলাম।
এই চলে যাওয়ার পর তাদেরকে বললাম, তোমরা এগুলি খুব সুন্দরভাবে পরিচালনা করো। যখন আমি এখানে চলে আসি, সে বছর প্রায় জুনের মতো আমি জায়গা করে নিয়েছি। এখানে প্রায় 400 ধান উৎপন্ন হয়েছিল। এই ধান সব কিছু তাদেরকে বুঝিয়ে দিয়ে আমি তারপরে চলে গেলাম। চলে যাওয়ায় আমি আজকে সেখানে কাজ করতে আমার সুবিধা হয়েছে। কাজ করে আজকে একটা বোর্ড করেছি ওখানে, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট। ওখান থেকে আমার উদ্দেশ্য, ওখানে এই ট্রাস্টের যে অর্থ আসবে, এই ট্রাস্টের অর্থ দিয়ে আমার 2টা কাজ সবাইকে বলি। একটা কাজ হলো যে আশ্রমটা করতে, যে সমস্ত ছেলে লেখাপড়া করতে পারে না তাদেরকে আমি আশ্রমে এসে ওখানে তাদেরকে লেখাপড়া শিখে দেওয়া। আর যে সমস্ত বিহারে ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই, নিমন্তে ওই অনার আঁরার ভিক্ষু সংঘর এবং দায়গর করণীয় এখন অনার এই বয়সত আঁরা কি গুরুত্বারে সমাজ আলাদা এরকম একখান সংকেত করে কিছু উপদেশমূলক হইয়ারে ওই 9:30 বাজি গিয়ে বলতে এই উপলক্ষ যে সমস্ত ছেলেমেয়ে লেখাপড়া পড়তে পারে না তাদেরকে আমরা আশ্রমে আনি লেখাপড়া করাবো। আর ওই যে সমস্ত বিহারে ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই, প্রত্যেক বিহার আমরা ধর্ম শিক্ষার ব্যবস্থা করবো। তো এখন গত বছর প্রায় 100টা বিহারে ধর্ম শিক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেক বিহারে আমরা বলেছি প্রত্যেক শুক্রবারে স্কুল বন্ধ থাকে, প্রত্যেক শুক্রবারে ধর্মীয় শিক্ষার দেবে ছেলেদেরকে। আমরা আমাদের ফান্ড তো খুব দুর্বল, আমরা প্রত্যেক মাস্টারকে যারা শিক্ষা দেবে তাদেরকে আমরা 1000 টাকা করে ভাতা দেবো, মাসে 1000 টাকা। 7 দিন তারা পড়াবে, আমরা 1000 টাকা ভাতা দেবো। এইভাবে গত বছর এইভাবে চলছে। তো করোনা ভাইরাস আসার পর যখন সরকার বন্ধ করে দিয়েছে, স্কুল বন্ধ করে দিয়েছে, তখন আমাদের একটু বন্ধ হয়ে গেছে। তাই আবার আমরা জানুয়ারি থেকে ওটা আরম্ভ করবো। দেখা কত হলো, আমার উদ্দেশ্য বর্তমান সমাজের অবস্থা, ছেলে মেয়েরা তারা ধর্ম শিক্ষার ব্যবস্থা নাই, অনেক মেয়ে ধর্মান্তরিত হচ্ছে, তারপরে ছেলেরাও তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তাই এগুলো থেকে আমি ধর্ম না জানার দরুন ওই ছেলেরা মেয়েরা বলে থাকে আমাদের ধর্মে কিছু নেই, এই কথাই বলে। কেন বলে? তার না জানার দরুন নেই, জানলে তার বলতো না। তাই এই ধর্মটা তাদের বৌদ্ধ ধর্ম যে কিরূপ ধর্ম, এটা এই বিশ্বের মধ্যে এখন জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যদি শান্তি আনতে যায় তাহলে বৌদ্ধ ধর্মই অনুশীলন করতে হবে, হবে না। তাই জন্য আমি অনেককে বলি, তোমরা জানো আমাদের সমাজের লোকেরাও মিথ্যা দৃষ্টি সম্পন্ন, অনেকে পরলোক বিশ্বাস করে না, আর অনেকে এই যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে। একজন সৃষ্টিকর্তা রয়ে গেছে, উনি আমাদেরকে সৃষ্টি করে পাঠান আবার নিয়ে যান, এটা একটা মিথ্যা দৃষ্টি। বুদ্ধ কি বলেছে আমাদেরকে? বুদ্ধ বলেছে অনেকা জাতি সংসারং সন্ধ্যা বিশ্বাং আনি বিশ্বাং গাহাকারাগং গাবেশান্ত দুঃখ জাতি পুনে পুনে। আমি সৃষ্টিকর্তার অনুসন্ধান করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কোথায় আমি সৃষ্টিকর্তা দেখতে পেলাম না। শেষে বলছে গাহাকারাকাং দিট্টুসি, এখন সৃষ্টিকর্তাকে আমি দেখেছি। সৃষ্টিকর্তা বুদ্ধ কাকে বলেছেন? সৃষ্টিকর্তা বলেছেন আমাদের তৃষ্ণাকে।
আমি বড়ুয়াকে বলি, এই তুমি সৃষ্টিকর্তা বিশ্বাস করো? বলবেন তো আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। কেউ বলে ভগবান সৃষ্টিকর্তা, ভগবান ভগবানকে কে সৃষ্টি করেছে? আর কিছু বলে না। কে বলবে যে সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। ভগবান বুদ্ধ তো সৃষ্টিকর্তা বিশ্বাস করেছে। ভগবান বুদ্ধ বলেছে কাহাকার এখন দেখতেছি, আমি সৃষ্টিকর্তা এখন দেখেছি। তো বুদ্ধ তো বলেছে সৃষ্টিকর্তা, আমরা বলি না কেন? সৃষ্টিকর্তাকে বুদ্ধ দেখায় সৃষ্টিকর্তা আমার তৃষ্ণা, আমার তৃষ্ণা আমার সৃষ্টিকর্তা, অন্য কেউ নয়। একজন জানে না, বুঝে না বলেই তাই আমরা একথা বলি। এই জন্য বুদ্ধ বলছেন এই সৃষ্টিকর্তা যে সৃষ্টি করে তৃষ্ণা, এই তৃষ্ণাকে ধ্বংস করতে হবে। যদি আমরা সুখ চাই, শান্তি চাই, এই তৃষ্ণাকে ধ্বংস করতে হবে। এই তৃষ্ণা কীভাবে ধ্বংস করা যায় সেটা বুদ্ধ আমাদেরকে বলে গেছেন। এইভাবে ধ্বংস করতে হবে, এইভাবে করতে হবে। তাই সেটা তো একজনও পারা যায় না, এটা শক্তি অর্জন করতে হয়। যেমন অনেক লোক আছে কী করে, তারা দান করতে ইচ্ছা তাদের দান করে, আর অনেক লোক আছে দান করে না। কেন করে না? তার সেই ইচ্ছা শক্তি নাই। তো কেন নাই? আমি জন্মান্তর দান করি নাই বলেই আমার সেই ইচ্ছা উৎপন্ন হয় নাই। তো আমাদের সেই শক্তিটা অর্জন করতে হবে। সে কীভাবে অর্জন করতে হবে? সে অভ্যাস করতে হবে। এই জন্য আমি সবাইকে বলি তোমরা অভ্যাস করো। প্রত্যেক দিন তুমি তো ভাত খাও, সেখান থেকে এক মুষ্টি চল তুমি দান করতে পারো না? বলে পারি বানতে, তো পারলে করো না কেন? তুমি অভ্যাস করো, একটি মুষ্টি দান করো। এই জীবনে করো, শক্তি অর্জন করো। এই জীবনে শক্তি অর্জন করতে পারে, আরেক জীবনে তুমি আরও শক্তি অর্জন করতে পারবে। এইভাবে শক্তি অর্জন করতে হতে যেদিন তোমার শক্তি পরিপূর্ণ হবে সেদিন তুমি তৃষ্ণাকে ধ্বংস করতে পারবে, না পারবে না। তো কোনো বৈজ্ঞানিক, কোনো ধর্ম বলেছে তৃষ্ণা সৃষ্টিকর্তা এই কথা বলেছে? আমার তো জানা নাই। কেউ বলেছে বলে আমার তো জানা নাই। মুসলমান বলে আল্লাহ সৃষ্টিকর্তা, হিন্দু বলে ঈশ্বর, মুসলমান হিন্দু খ্রিস্টানরা বলে গড। কিন্তু বুদ্ধ বলছে কৃষ্ণা, কৃষ্ণাই আমাদের সৃষ্টিকর্তা। এই জন্যই এগুলি কেন জানে না? ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থা নেই বলেই। ধর্ম শিক্ষার ব্যবস্থা থাকলে এই ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদের যেন মুসলমানরা যারা বিশ্বাস করেছে, এই ছোটো ছোটো ছেলেরা বড় হয়ে সেই বিশ্বাস তাদের থেকে যায় না, থেকে যায়। তো এইটা মিথ্যা দৃষ্টি। অনেকে বলে মরণের পর আমাদের কোনো জন্ম নেই। কী জন্ম? এগুলো মন নয়, জন্ম বিশ্বাস করি না। বুদ্ধ বলেছেন যে জন্মকে বিশ্বাস করে না সে মহাভাবী। এই জন্য বলা হয়েছে একাং ধাম্মা নাতি যাচ্ছা মুসা বাদিচ্ছে জানতুনু বিচিহ্নে পারে লোকাচ্ছা নাতি পাবাঙ্গা গাড়িয়াম। যারা মিথ্যা কথা বলে, যারা